নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। বিকেল ৪টায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে জানানো হয়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এবং সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। যারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময়ই অপসীম ছিল এবং কঠোর সিদ্ধান্তের নীতি অবলম্বন করেছে, এই ঘটনার মধ্যে দিয়ে করেছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধের নেতৃত্বের মাধ্যমে এই জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, জিয়াউর রহমানের ওই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান সব ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে একটি পরিচয় নিয়ে এসেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি অন্তর্ভুক্তিমূলক দর্শন। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ এই দেশের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা ৫৬,০০০ বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। মেজর জিয়া যুদ্ধ ঘোষণা দিয়ে যেমন জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রবর্তন করে তিনি বাংলাদেশের জাতির যে পরিচয়ের সংকট, সেই সংকটকেও সমাধান করেছেন। কর্তৃত্ববাদী শাসন থাকবে না বলে সরকার গণভোট বাস্তবায়ন করতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হলেও গণভোটকে অবৈধ বলে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। অবিলম্বে সংবিধান সংস্কারের অধিবেশন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান হলে আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। দ্রুত এই রায় বাস্তবায়নের উদ্যোগ না নিলে জনগণের সাথে রাজপথে নামা ছাড়া কোনো পথ নেই বলেও জানান গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, সর্বমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন। দয়া করে ওই ভোট কার্যকর করে ওর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। 2টা অধিবেশন পার্লামেন্টে চলছে, আর একটা অধিবেশন সামনে আছে। 180 দিন যদি চলে যায় প্রথম অধিবেশনের সময় থেকে, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার তারও একটা আইনি বাধ্যবাধকতা আছে। তাহলে কি পজিশনটা দাঁড়াবে? আমরা চাই সাংবিধানিক রাজনৈতিক সব বিতর্ক পার্লামেন্টে হোক, কিন্তু সেই পার্লামেন্টের বিতর্ক যদি আপনি রাজপথে ঠেলে দেন তো আমাদেরও আর কোনো পথ থাকবে না। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। আমাদেরকে 70% ভোটার যেখানে থাকবে সেই রাজপথে আমাদেরকে চলে যেতে হবে। গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করছে বলে অভিযোগ করেছে এনসিপি।
কুড়িগ্রামে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে দলটির নেতারা বলেন, সংবিধান সংস্কার প্রশ্নে জনগণের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বানও জানান তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুড়িগ্রাম সদরে জনসংযোগ করে এনসিপি। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এনসিপি নেতারা বলেন, গণভোটের জনরায় বাস্তবায়ন না করে সরকার জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমরা আর কখনো পিছিয়ে থাকবো না, আমাদের মানুষের ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের যুবক ভাইরা নতুন করে প্রত্যেকটা রাজপথ বন্ধ করবে, সকল কিছু ওপেন হবে। যদি সংস্কার বাস্তবায়ন হয়, সংস্কার ছাড়া, আবু সাঈদের রক্তের প্রতিশোধ নেওয়া ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এ সময় সংবিধান সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বক্তব্য দেন দলটির নেতারা। সীমান্তে মাদকের বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। দেশি এবং আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী মহল আছে, যারা এই প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে মাদক ঢুকিয়ে সীমান্তবর্তী অঞ্চলের তরুণদেরকে মাদকাসক্ত করে তাদেরকে বিপথে পরিচালিত করার চক্রান্ত করছে। পরে দলের সদস্য সচিব এমপি আক্তার হোসেন বলেন, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই সেই সিদ্ধান্তকে অবৈধ বলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর সংস্কার থেকে সরে এসেছে। তারাও কিন্তু 24-এর আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, রাষ্ট্রকল্প তারা দিয়েছিল, দেশটাকে সংস্কারের কথা বলেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্ষমতায় আসার পরে তারা আর সংস্কার চায় না। আগে যেমন করে হাসিনা দেশ চালিয়েছিল, তারাও ঠিক সেই ফায়দাটা নিতে চায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে। এবং এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে সরকার। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ করতে বেসরকারি মালিকানায় পরিচালনার পরিকল্পনা এবং ক্লাস্টার ভিত্তিক রুফটপ সোলার সম্প্রসারণের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে জ্বালানির সরবরাহের কোনো ধরনের সংকট নেই। আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই। ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। অন্যদিকে রাজধানীতে এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ শীর্ষক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে বেসরকারি মালিকানার আওতায় আনার পরিকল্পনা করছে। বকেয়া বিল দেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো। আপনার হেভি প্রেসার অন দ্য এক্সচেকার।
মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ক্লাস্টার ভিত্তিক রুফটপ সোলার প্রকল্প চালু করা হবে। তেল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের রেগুলার গ্যাস ইম্পোর্ট করতে হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এইসব 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। উত্থাপিত 9টির মধ্যে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবায়নে মোট ব্যয় হবে 14,041 কোটি 21 লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ এবং বৈদেশিক ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় সমন্বিত উন্নয়ন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেবা সম্প্রসারণ প্রকল্প। একনেক সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েত আব্দুর রহিম সাকি। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সভায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিভাবে একটা ইন্টিগ্রেটেড পারস্পরিকভাবে এটা একই সাথে কাজ করতে পারে, এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে। এদিকে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। এ সময় দেশের বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিএমইএ ছাড়াও বিজিএমইএ এবং রিহাব নেতারাও আলাদাভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে সময় দেবে বলেও জানান বিটিএম এর সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতে আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ইতিমধ্যে 5% প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল। বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,545 টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে 7,91,000 টাকা। সাধারণ হজ প্যাকেজের খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 5,13,000 টাকা। এছাড়া এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
2027 সালে হজ ব্যবস্থাপনায় রাজকীয় সৌদি সরকারের কিছু নির্দেশনা রয়েছে। এই বছর 15 বছরের নিচে কোনো হজ যাত্রী হজ পালন করতে পারবেন না। এবং আরেকটি বিশেষ বিষয় হচ্ছে হজ প্যাকেজের অর্থ পরিশোধ। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে প্রাক নিবন্ধন বাবদ 30,000 টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে 3,50,000 টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। নিবন্ধন করি তখন তো ভাড়া করি না, নিবন্ধনের পরে আমরা ভাড়া করি। আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা ওই হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। আপনি নিবন্ধন করছেন, ফাইনাল নিবন্ধন করছেন, পরে সে লোক অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সে যেতে পারবে না বা বাকি টাকাটা দিতে পারবে না, সে অনিয়ম প্রকাশ করছে, তখন সে তার পরামর্শক্রমে আমরা রিপ্লেসমেন্ট করি ওই প্যাকেজ। ন্যায় বিচারের স্বার্থে সার্বিক পরিস্থিতি সচক্ষে অবলোকন করতে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। এই পরিদর্শন দলে আসামি পক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন ডিজিএফআই জেআইসিতে গুম নির্যাতন মামলার আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান দুলু। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কাছে মৌখিকভাবে আবেদন করে অনুমতি পেয়েছে বলে জানান তিনি। এসএম আরিফের রিপোর্ট। বিচারিক সত্য উদ্ঘাটনে কেবল সাক্ষ্য প্রমাণ নয়, ঘটনাস্থলের বাস্তব চিত্রও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। এই পরিদর্শনে আসামিপক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন জেআইসিতে গুম নির্যাতন মামলার আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান দুলু। ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025 ডিফেন্স কাউন্সিল হিসাবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকব ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে 17 জন হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল সহ 4 আসামিকে 8 আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের সময় শহরের নানা জায়গায় দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিগুলো শুধু চিত্রকর্মই ছিল না, এটি হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ আর প্রত্যাশার এক জীবন্ত ক্যানভাস। গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছিল গণ আন্দোলনের নানা মুহূর্ত, শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে এই জুলাই গ্রাফিতির অনেক রং মুছে তা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। একসময় এই দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতি ছিল জুলাই গণ আন্দোলনের প্রতিবাদের ক্যানভাস। রঙের আঁচড়ে ফুটে উঠেছিল স্বপ্ন, সাহস আর আত্মত্যাগের গল্প। কিন্তু বছর 2 পেরোতে সেই রঙগুলো ফিকে হয়ে গেছে আর জুলাই গ্রাফিতি হারিয়ে যাচ্ছে। জুলাই গণ আন্দোলনের দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গার দেয়াল, সেতু আর জনসমাগমের স্থানগুলো হয়ে উঠেছিল মানুষের মনের ভাষা। কোথাও শহীদদের প্রতিকৃতি, কোথাও রক্তমাখা হাতের ছাপ, আর কোথাও বা লেখা স্বাধীনতা, ন্যায় আর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন। বর্তমান সরকারের কিছুটা দায় নেওয়া উচিত এবং কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে যেই চিত্রকর্মগুলো বা যে দেয়াল লিখনগুলো এখনও
সজীব হিসেবে আছে, যেগুলো এখনও স্মৃতি হিসেবে আছে, এগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায় যাতে করে নতুন প্রজন্ম এবং ইয়াং যে ফোর্স আলফা জেনারেশনের যারা আসছে তারা যাতে ভবিষ্যতে 5-10 বছর পরেও মনে রাখতে পারে জানা ফেসিস্টের সময় আসলে বাংলাদেশে কি হয়েছিল এবং তাদের চরিত্রটা কী হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন শুধু দেয়ালের রঙই নয়, ম্লান হয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্যের অনুভূতিও। আন্দোলনে যে প্রত্যাশা মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, বাস্তবতার নানা টানাপোড়েনে তার অনেকটাই আজ প্রশ্নের মুখে। আমরা জুলাইয়ের স্পিরিটের কথা যখন বলি, আমরা দেখব যে জুলাইয়ের স্লোগানে, জুলাইয়ের গ্রাফিতিতে বেশ কিছু মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। এর মধ্যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কথা এসেছে, এর মধ্যে আধিপত্যবাদের বিরোধিতার কথা এসেছে। জুলাইয়ের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট ছিল ফ্যাসিজমের বিতরণ, সেটা আমরা করতে পেরেছি। এবার আপনি যদি বলেন যে জুলাইয়ের পাশাপাশি আকাঙ্ক্ষা যেগুলো ছিল ওগুলো আসলে কোনোটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে পারিনি। এবং বৈষম্যের কথা যদি আমি বলি, সবচেয়ে বড় জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা বলা যায় বাংলাদেশে এখন অধরাই থেকে গেছে। বিশ্বের বহু দেশে আন্দোলনের দেয়ালচিত্র ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত করা হয়ে থাকে। তাই বাংলাদেশেও এই উদ্যোগ গ্রহণ করে জুলাই গ্রাফিতি সংরক্ষণ করার দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন জায়গায় জুলাই নিয়ে গ্রাফিতি ছিল, যে গ্রাফিতিগুলো নিয়ে আমাদেরকে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই লেখা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই স্বার্থন্বেষী মহল বা কিছু ব্যক্তি নেতৃত্বের স্বার্থকেন্দ্রিকের কারণে আমাদের সেই জুলাইয়ের শক্তি বা ঐক্যটা অনেকটা বিনষ্ট হয়ে গেছে। দেয়ালে আঁকা এই চিত্রকর্মগুলো অন্য সকল চিত্রকর্ম থেকে কিন্তু আলাদা, কারণ এই চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে জুলাই গণ আন্দোলনের প্রতিবাদ, নতুন বাংলাদেশ গড়ে তোলার এক প্রত্যয়। যদিও সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে এই চিত্রকর্মের রঙগুলো, তবে সকলের প্রত্যাশা জুলাই গণ আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করতে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। একই ভবনে পরিচিত মুখ, তাই সন্দেহের তালিকায় ছিলেন না। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কামরাঙ্গীরচরের একটি বাসায় সংগঠিত ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভবনেরই এক নারী বাসিন্দা। পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ ডাকাতির ছক কষা হয়েছিল। সাদিয়া হক মৌর রিপোর্ট। গত 18 জুলাই রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় সংঘটিত হয় পরিকল্পিত ডাকাতি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় সজীব নামে একজনকে। এরপর তার দেওয়া তথ্যের সূত্র ধরে মূল পরিকল্পনাকারী ইয়াসমিন সহ আরও 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, ইয়াসমিন একই ভবনের 7 তলার বাসিন্দা হওয়ায় ভবনে তার ছিল অবাধ যাতায়াত। সেই পরিচিতিকেই অস্ত্র বানিয়ে তিনি ডাকাত দলের সদস্যদের ভবনে প্রবেশ এবং বের হয়ে যেতে সহায়তা করে। এমনকি ঘটনার পর নিজেকে সন্দেহের বাইরে রাখতে ভুক্তভোগীদের সান্ত্বনা দেওয়ার অভিনয় করেন বলে দাবি পুলিশের। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। পুলিশের তথ্য অনুযায়ী এই ডাকাতির সঙ্গে মোট 8 জন জড়িত। তাদের মধ্যে 4 জন এখনো পলাতক। বাকি আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত সম্পদের অবশিষ্ট অংশ উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। প্রায় 3 ভরি স্বর্ণালংকার এবং 4টা মোবাইল ফোন খোয়া গেছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত 2,20,000 টাকা উদ্ধার করেছি, আরও বাকি লুণ্ঠিত টাকা উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পরিচিতির আড়ালে অপরাধের এমন পরিকল্পনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ বলছে, পলাতকদের আইনের আওতায় আনতে অভিযান চলবে, আর ঘটনার পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত অব্যাহত থাকবে। কোনো প্রশ্ন না থাকলে আপনাদের সবাইকে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। এর আগে দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ 1976 সালে প্রতিষ্ঠিত হয়। 2025 সালের নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। অনেক দল যাদের যথেষ্ট যোগ্যতা না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, আমরা একটা রিট মোকদ্দমা করেছিলাম এবং সেই রিট মোকদ্দমা চূড়ান্ত শুনানির পর আজকে ফাইনাল চূড়ান্ত আদেশ হয়। সে আদেশে আমাদের রিট মঞ্জুর হয়, রুল অ্যাবসলিউট করা হয় এবং নির্বাচন কমিশনকে আগামী 3 মাসের মধ্যে
বাংলাদেশ পিপলস লিগকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা 20 দলীয় জোটের শরিক দল ছিলাম, যার জন্য আমাদেরকে এই নির্বাচনটা তখনকার স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই। আমার বলতে কোনো দ্বিধা নাই। এটা আজকে মহামান্য হাইকোর্ট থেকে আমরা নির্দেশ পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমাদের পক্ষে আমরা জয়লাভ করেছি। আমরা নিবন্ধনের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে প্রাণহানি ছাড়িয়েছে 803 জনে। নতুন করে ভর্তি হয়েছে 1037 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 708টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 95টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট 803টি শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় 133টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 904। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সকাল 6টার তথ্য অনুযায়ী লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদসীমার 52.15 মিটারের মাত্র 1 সেন্টিমিটার নিচে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ আবারও বৃদ্ধি পেয়েছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর ভাঙনে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নদী তীরবর্তী জনপদ। ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয়দের দাবি দ্রুত স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার। বরগুনার প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। বিষখালীর উত্তাল স্রোত যেন প্রতিদিনই গ্রাস করছে নদীপাড়ের জনপদ। বলইবুনিয়া ও কালিকাবাড়ি থেকে ফুলছড়ি যাওয়ার একমাত্র নদীপাড়ের সড়কের বড় একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে দুই ইউনিয়নের হাজারো মানুষের। এই জন্য খোলা আকাশে রান্দি বৃষ্টি আইলে ভিজি। এটা সরিষামুড়ি যাওয়ার একমাত্র রাস্তা ছিল, পাকা রাস্তা, যেটা আসলে বিলীন হয়ে গেছে। এই অবদাটা নামে গেলে অন্তত 50,000 মানুষ আবার বিপদে পড়ে যাবে। কালিকাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটু সমান পানি দিয়ে আমরা স্কুলে যাই। আমরা পানিতে তলে আমরা আসতে পারি না, আমরা খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের অনেক কষ্ট। পুরো শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত দাবি জানাচ্ছি সরকার ও চিফ মহোদয়ের কাছে এর বিরুদ্ধে যেন কিছু পদক্ষেপ নেয়। দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অবকাঠামোর পাশাপাশি হারিয়ে যাবে হাজারো মানুষের বসতভিটা। 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো কিছুদিন পরেই বিদ্যালয়গুলো নদীর পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় বর্তমানে। আমাদের যে বাসিন্দারা যারা এই এলাকায় বসবাস করতো, তারা বিভিন্ন অন্য এলাকায় যাইয়া মানবতার জীবন যাপন করতেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটার ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় চিফ হুইপ মহোদয় জাতীয় সংসদের, উনি ডিও লেটার দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি দাখিল করেছি। ডিপিপিটা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি যে সরকার এই প্রকল্পটা অনুমোদন দিলে আমরা দ্রুতই এই ভাঙন রোধ করতে পারবো। নদীপাড়ের মানুষের দাবি অস্থায়ী নয়, প্রয়োজন টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।